আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহতদের স্মরণে আগামীকাল একদিনের শোক পালনের ঘোষণা সরকারের। সাম্প্রতিক সহিংসতায় ১৫০ জনের মৃত্যুর তথ্য জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আন্দোলনে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ। ডিবি অফিসে সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশ জাতিসংঘে মশকরা মন্তব্য উচ্চ আদালতের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা স্বেচ্ছায় আন্দোলন প্রত্যাহার করেছেন, দাবি ডিবির। দ্রুতই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট। মেট্রো রেল এবং এক্সপ্রেসওয়ে চালু না থাকায় নগরবাসীর চরম ভোগান্তি। এবং পোশাক খাতে 4 দিনের ক্ষতি 6,500 কোটি টাকা। ক্রেতাদের আস্থায় ফেরানোই বড় চ্যালেঞ্জ বলছেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা আন্দোলনে নিহত 150 জনের তথ্য মন্ত্রিপরিষদকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিহতের স্মরণে কাল সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আরও জানাচ্ছেন মাহবুব কবির স্বপল। কোটা আন্দোলনের সময় বাংলাদেশে ঠিক কতজন নিহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। বেসরকারিভাবে বিভিন্ন সংখ্যা প্রকাশ করা হচ্ছে। সরকারিভাবে জানানো হয়েছে এখন পর্যন্ত 150 জন নিহত হবার তথ্য পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ মাধ্যম বলছে নিহত 150 জনের মধ্যে শিক্ষার্থী সবচেয়ে বেশি 45 জন, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী 25 জন, ক্ষুদ্র ব্যবসায়ী 16, চালক ও সহকারী 13, দিনমজুর 11, চাকরিজীবী 8, পোশাক কর্মী 5, পুলিশ ও আনসার 4, সাংবাদিক 4 এবং অন্যান্য পেশার 19 জন। এছাড়াও রাজধানীর 31টি সরকারি বেসরকারি হাসপাতালে 6,500-এর বেশি মানুষ চিকিৎসা নিচ্ছেন। হতাহতদের বিষয়ে মন্ত্রিসভাকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে উনি সবাই বলেছেন, গতকাল বোধহয় 147 বলেছিলেন, আজকে বোধহয় আরো 3টি যোগ হয়েছে 150 উনি বলেছেন। নিহতদের স্মরণে 30 জুলাই একদিন সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। এই ছিল। এর মধ্যে হতাহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ডিবি অফিসে আটকে রেখে খাবার খাওয়ানো এবং সেই ছবি গণমাধ্যমে প্রকাশ করার ঘটনাকে জাতির সাথে মশকরা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আন্দোলনে শিক্ষার্থীদের উপর সরাসরি গুলি না চালানো এবং ডিবি হেফাজতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানিতে এমন মন্তব্য করেন উচ্চ আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি SM মাসুদ হোসেনের দ্বৈত বেঞ্চ এই মন্তব্য করেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। নিরাপত্তার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি পুলিশের হেফাজতে রাখা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এরই মধ্যে রোববার রাতে তাদের খাওয়ানোর ভিডিও গণমাধ্যমে প্রকাশিত হলে সমালোচনার ঝড় ওঠে। সোমবার সকালে 6 সমন্বয়কের মুক্তি ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। দুপুর 1:30টায় শুরু হয় রিট আবেদনের শুনানি। শুনানিতে সাম্প্রতিক সহিংসতায় পুলিশের গুলি চালানোর পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন 2 পক্ষের আইনজীবীরা। অনেক ভিডিও আপনারা দেখেছেন, একটি কিশোর 4 তলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে, তার কিচ্ছু করার উপায় নেই, ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার। আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে। এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন, লাঠি চার্জ করুন, রাবার বুলেটও ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে হয়তো। এই রিপিটিশনটা মেনটেনেবল না।
এই চারটে প্যারাগ্রাফে যে কথা লিখেছে তার ভিতর কোথাও নাই যে কোনো এজেন্সি কাউকে মারছে, স্পেসিফিকভাবে কোনো স্টেটমেন্ট নাই। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের আটকের ঘটনায় ডিবি অফিসে খাওয়ানোর প্রসঙ্গ ওঠে শুনানিতে। ডিবি অফিসে যাকে ইচ্ছা তুলে নিয়ে গিয়ে খাবার খাইয়ে সেই ছবি গণমাধ্যমে প্রকাশের তীব্র সমালোচনা করেন উচ্চ আদালত। আমরা বলেছি কাউকে ডিটেনশনে নেওয়া হয় নাই, কোনো আদেশ পাস করা হয় নাই, এবং যে রিট ফাইল করেছেন উনি ওদের ফ্যামিলির কেউ না। তাদেরকে যদি আটক না রাখা হচ্ছে তাহলে কেন কারোর সাথে তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না, তাদেরকে কারোর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না, আর তারা নিজেদের মতো কেন এই মুহূর্তে চলাফেরা করতে পারছে না? আমরা এই বিষয়টা কোর্টের সামনে তুলেছি। এখানে আপনি দয়া করে সংবিধানটা পড়বেন এই আবেদনটা করার জন্য যে কাউকে অন্য কারো হেফাজতে রাখা হয়েছে আইন বহির্ভূতভাবে, বেআইনিভাবে, সেই অ্যাপ্লিকেশন, সেই আবেদন যে কোনো ব্যক্তি, আপনিও করতে পারেন, আমিও করতে পারি। ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে, এইটা কোন আইনে? ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে? ভাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। পরে এ বিষয়ে শুনানি ও আদেশের জন্য মঙ্গলবার দিন ঠিক করেন হাইকোর্ট। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। জোর করে নয়, স্বেচ্ছায় তারা বিবৃতি দিয়ে আন্দোলন প্রত্যাহার করেছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহার করে বৈষম্য বিরোধী 6 সমন্বয়কের ভিডিও বার্তা নিয়ে চলছে নানা আলোচনা বিশ্লেষণ। প্রশ্ন উঠেছে ডিবি হেফাজতে তাদের চলমান কর্মসূচি থেকে সরে আসার বিষয়েও। তবে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের দাবি, সরকার মূল দাবি মেনে নেয় তারাই কর্মসূচি প্রত্যাহারের কথা জানান স্বেচ্ছায়। এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা সেটা ডিবি কখনোই করে না। অলরেডি কিন্তু তারা ঘোষণা করেছে যে তারা নাই, এই আন্দোলনে তারা নাই। এটাও একটা গুজব ছড়িয়েছে, আমরা দেখেছি গতকাল রাতে, যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় নাই। রোববার রাতেই ওই ভিডিও বার্তার পর তা প্রত্যাখ্যান করে সংবাদ বিজ্ঞপ্তিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দেয় ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়করা। তাদের সাবধান করে ডিবির এই শীর্ষ কর্মকর্তা বলছেন, এসব গুজব ছড়ানো হচ্ছে। জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে, এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। ডিবি অফিসে সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশ নিয়ে উচ্চ আদালতের মন্তব্যের বিষয়ে হারুন বলেন, এখনো আদালতের কোনো বার্তা পাননি। এটা আমরা এখনো পাইনি, এইগুলি আসলে বলেছেন কিনা এটা আমরা এখনো পাইনি। এর আগে ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়কের সঙ্গে দেখা করেন তাদের পরিবারের সদস্যরা। ওদের তেমন কোনো কি করা হয়নি, এরা যা চাইছে তা পাইছে, কোনো প্রেশার হয় নাই, স্বেচ্ছায় খুব ভালো আছে। জিজ্ঞাসা করছি, তারপরে বলছে আমি ভালো আছি। গত শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন থাকা 3 সমন্বয়ক নাহিদ, আসিফ ও বাকেরকে নেওয়া হয় ডিবি হেফাজতে। এরপর সার্জিস, হাসনাত ও নুসরাতকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তুলে আনা হয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। গণভবনে কেন্দ্রীয় 14 দলের বৈঠক চলছে। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 5টার কিছু পরে বৈঠক শুরু হলে প্রারম্ভিক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সভায় দেশের সাম্প্রতিক পরিস্থিতি আলোচনায় প্রাধান্য পাবে বলে জানা গেছে। 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু সহ শরিক দলের নেতৃবৃন্দ সভায় উপস্থিত রয়েছেন। বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফ করার কথা রয়েছে। একটি দখলদার বাহিনী দেশে যে কোনো সময় ধ্বংসযজ্ঞ চালাতে পারে, তার উৎকৃষ্ট উদাহরণ সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত রাজধানীর সেতু ভবন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত ভবনগুলো আজ পরিদর্শন শেষে 14 দল নেতারা একথা বলেন। এখনো যারা দেশের স্বাধীনতা মানতে পারেনি, সেই বিএনপি জামাতের সন্ত্রাসীরা বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা। ছাত্র আন্দোলনের উপর ভর করে তারা সরকার পতন সহ জাতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে চায় বলে মন্তব্য করেন 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 14 দল ঐক্যবদ্ধ জানিয়ে তিনি বলেন,
অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আন্দোলনের সুযোগ নিয়ে তাদের কাঁধে ভর করে আজকে দুষ্কৃতিকারীরা, আমি যেটা আগেই বলেছি, স্বাধীনতা বিরোধী শত্রুরা এইটা করছে। তাই আজকে দেশবাসীর উচিত সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো এবং প্রতিহত করা। মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপি নেতারা শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে সরকারকে নিশানা করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে কোনো আন্দোলন দেখলেই সেখানে অনুপ্রবেশ করে সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে তারা উন্মত্ত হয়ে ওঠে। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার বা নির্যাতন করছে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুধুমাত্র সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। ছাত্র আন্দোলনে ভর করে যারা ইতিহাসে ন্যাক্কারজনক ধ্বংসযজ্ঞ এবং হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনা হবে উল্লেখ করে বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, জনগণের শান্তি শৃঙ্খলা এবং রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় সরকার দায়ী ব্যক্তিদের ছাড় দেবে না। নিজেদের অপকর্ম ঢাকতে সরকার কোটা আন্দোলনে নিহতদের প্রকৃত তথ্য আড়াল করছে অভিযোগ করে সঠিক তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, কারফিউ দিয়ে ব্লক রেইডের নামে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি সহ সাধারণ শিক্ষার্থীদের গণগ্রেফতার করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, আটকের পর আদালতে সোপর্দ না করে এবং অনেক ক্ষেত্রে রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে। কোটা আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে গিয়ে ডিবি কার্যালয়ে চাপ প্রয়োগ করে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আবেগ, অনুভূতি এবং সঙ্গীদের রক্তমাখা শার্টের গন্ধ শিক্ষার্থীদের বিবেককে সবসময় তাড়া করবে। সুযোগ পেলেই তারা নিয়মতান্ত্রিকভাবে সেটির প্রকাশ ঘটাবে। বিবৃতিতে রুহুল কবির রিজভী, নুরুল হক নূরকে দ্বিতীয় দফা রিমান্ডে নেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও রাজধানীর বিভিন্ন সড়কে তৈরি হচ্ছে তীব্র যানজট। মেট্রো রেল এবং এক্সপ্রেসওয়ে চালু না থাকায় চরম ভোগান্তিতে পড়ছে নগরবাসী। অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যানজট। এদিকে কবে চালু হবে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দুঃসহ যানজটের নগরী ঢাকায় মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে এসেছিল আশীর্বাদ হয়ে। উত্তরা, মিরপুর, মতিঝিল রুটের যাত্রীরা যানজট থেকে অনেকটাই মুক্তি পেয়েছিলেন। সবচেয়ে বড় সুবিধা ছিল কম সময়ে গন্তব্যে পৌঁছানো। কিন্তু সবকিছুই এখন থমকে আছে। কোটা বিরোধী আন্দোলনে নাশকতাকারীদের হামলায় মেট্রো এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যাপক ক্ষতি হওয়ায় যাতায়াত ব্যবস্থা যেন আবারও কঠিন হচ্ছে। গণমুখী সেবা মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপাতত বন্ধ রয়েছে। কবে এগুলো চালু হবে তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। আমাদের কারিগরি টিম সরেজমিনে পরিদর্শন করে যেই কথাগুলো আমাদেরকে বলেছে, চালু করতে তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় 1 বছরের মতো সময় লাগবে। এদিকে দেশ জুড়ে চলছে কারফিউ। যে সময়টাতে শিথিল থাকছে কারফিউ, সেই সময়টিতে যানবাহন চলাচলের অনুমতি মিললেও তৈরি হচ্ছে যানজট। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সীমিত পরিসরে চলছে ব্যবসায়িক কার্যক্রম, অফিসের সময়সীমাও কম। তাহলে কেন এই যানজট? যেরকম ধরনের একটা টাইম ছিল যে আমরা এতটার মধ্যে আমরা আমার জায়গায় মতো পৌঁছতে পারবো, এখন প্রত্যেকের একটা অনিশ্চিতের মধ্যে আমরা যাচ্ছি। আমরাও চাচ্ছি যে মেট্রো রেল চালু হোক, কারণ আমরা সাধারণ মানুষ তো যেতে পারতাম কিন্তু আর্লি অফিসে, এখন তো 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাচ্ছে। আমাদের জন্য সবচেয়ে বড় দুর্ভোগ যে আমরা রাস্তায় চলাফেরা করি, এর জন্য আমাদের জন্য আরো বেশি সমস্যা হচ্ছে। মেট্রো রেলে যেখানে খুব কম সময়ে যাতায়াত করা যেত, সেখানে ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থেকে অতিষ্ঠ হয়ে অনেকে হেঁটেই রওনা হচ্ছেন গন্তব্যে। এখন অফিসেই পৌঁছাতে পারি না। অবশ্যই মেট্রো রেলটা আমাদের জন্য কি পরিমাণ প্রয়োজন ছিল বা কি পরিমাণ এটা উপকার দিত, একমাত্র আমরা যারা জব করি, জব হোল্ডার আছে, তারা আমরা জানি। মেট্রো রেলে আমি 20-25 মিনিটে পৌঁছে যেতাম, অন টাইমে অফিস করতে পারতাম, কোনো কমপ্লেন ছিল না। কিন্তু এখন সেই আগের মতো হয়ে গেছে, 3-4 ঘন্টা আগে বেরোতে হয়, অফিসে আবার কমপ্লেন। এদিকে কিছু রুটে গণপরিবহনের সংখ্যা কম থাকায় অফিসগামী যাত্রীদের ভোগান্তি প্রতিদিনই বাড়ছে। যানজটের শহরে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং
মেট্রো রেল নগরবাসীকে অনেকটাই স্বস্তি দিয়েছিল, কিন্তু কোটা সংস্কার আন্দোলনের নামে একদল দুষ্কৃতিকারী এসব স্থাপনায় হামলা চালানোর পর মূলত বন্ধ রয়েছে দুটো সেবাই। আর এ কারণে নগরবাসীর ভোগান্তি যেমন বেড়েছে, তেমনি বিভিন্ন সড়কে তৈরি হচ্ছে যানজট। তাই খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো সংস্কার করে আবারও জনগণের জন্য উন্মুক্ত করা হবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। হরি গুরুচাঁদ মতুয়া মিশনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সব ধর্মের মানুষ সৌহার্দ্য এবং শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করার সাথে নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছে। এ সময় শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করার পাশাপাশি সব ধর্মের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিশনের সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুর। ছাত্র জনতার আন্দোলন দমাতে সরকার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে গণহত্যা এবং গণগ্রেফতার চালাচ্ছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। রাজধানী তোপখানা রোডে সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতা সাইফুল হক বলেন, হত্যা, দমন, নির্যাতন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। লিখিত বক্তব্যে বলা হয়, বিক্ষোভ দমনের নামে সশস্ত্র বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। চিরুনি অভিযানের নামে নির্বিচারে বিরোধী দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষকে গ্রেফতার করা হচ্ছে। কোটা আন্দোলনকে ঘিরে সংঘটিত হত্যা এবং সহিংসতার ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবি জানায় গণতন্ত্র মঞ্চ। অবিলম্বে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান দলটির নেতারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির দাবিও জানানো হয়। শিক্ষার্থীদের ন্যায্য যৌক্তিক আন্দোলনকে নজিরবিহীন নৃশংসতায় দমন করতে যেয়ে তারা যে বর্বরচিত হত্যাকাণ্ড সংগঠিত করেছে, তাকে আড়াল করতে কথিত ইন্ধন ও নাশকতার অজুহাতে এখন সাধারণ শিক্ষার্থী ও বিরোধী দলকে দমনের অভিযান চলছে। এই পরিস্থিতি দেশকে ভয়াবহ বিপর্যয়, গভীর অনিশ্চয়তায় নিক্ষেপ করেছে। রক্তাক্ত ঘটনাবলীর জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে একটি আন্তর্জাতিক মানের নিরপেক্ষ তদন্ত দাবি করছি। টঙ্গীতে দুর্বৃত্তের আগুনে ক্ষতিগ্রস্ত সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন। আজ দুপুরে তিনি আগুনে পুড়ে যাওয়া যানবাহন, জেনারেটর, আসবাবপত্র সহ বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। এ সময় তার সাথে ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ মাসুদুল হাসান বিল্লাল, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফ হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমি আজকে দেখে গেলাম, তো আমি আমার এখানে কিছু বলার নাই। প্রধানমন্ত্রীর জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমার ছেলে হতো, আপনারা সবাই জানেন, সিঙ্গাপুর আছে, এর জন্য দোয়া করেন। আমার ছেলে আসলে এটা আপনাদের কাছে আমি এটা তদন্ত কমিটির কাছে সব আমি নিয়ে পরে আপনাদের কাছে এটা আমি জানাবো। সরকারের অবজ্ঞা, উস্কানিমূলক মন্তব্য এবং অদূরদর্শী পদক্ষেপের কারণে কোটা সংস্কার আন্দোলন সহিংস রূপ নিয়েছে দাবি করে এর দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করেন, কোটা সংস্কার আন্দোলন দমনে বিরোধী দলের নেতাকর্মী এবং শিক্ষার্থীদের গণগ্রেফতার, অমানবিক নির্যাতন এবং আন্দোলনের সমন্বয়কদের গ্রেফতার, নির্যাতন করে জবানবন্দি আদায় করা হয়েছে। দমন পীড়নে 2 শতাধিক ছাত্র জনতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে দাবি করে তিনি বলেন, এর দায় সরকারকেই নিতে হবে। সরকার প্রধান, দলীয় সাধারণ সম্পাদক কর্তৃক ছাত্রদের অসম্মানজনক অবজ্ঞা ও উস্কানিমূলক কথাবার্তা বলে আন্দোলনকে বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছেন। এই আন্দোলনে যেভাবে মানুষ হত্যা হয়েছে তা পরিষ্কার গণহত্যা। এই সরকার যে গণহত্যা ঘটিয়েছে এবং হাজার হাজার মানুষকে আহত করেছে, তার একমাত্র সমাধান হচ্ছে এই সরকারের পদত্যাগ।
মৃত্যুর 4 দিন পর ঢাকায় পৌঁছেছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদের মরদেহ। যুক্তরাষ্ট্র থেকে তার লাশ বহরকারী বিমান বিকেল 5:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় উপস্থিত ছিলেন তার ভাই হামিন আহমেদ সহ পরিবারের সদস্যরা। তারা জানান, কাল গুলশানের আজাদ মসজিদে বাদ জোহর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে বাবা মার পাশে সমাহিত করা হবে জনপ্রিয় এই শিল্পীকে। এর আগে গত 25 জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 1 যুগেরও বেশি সময় ধরে হার্টের অসুখে ভুগছিলেন শাফিন আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশেও যে সুস্বাদু এবং মিষ্টি আঙ্গুর চাষ করে সফলতা পাওয়া যায় তারই প্রমাণ দিয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার প্রান্তিক কৃষক আব্দুর রশিদ। ভালো ফলনও পেয়েছেন তিনি। সুস্বাদু এবং ফলন ভালো হওয়ায় আঙ্গুর চাষে আগ্রহ দেখাচ্ছেন এলাকার অন্য কৃষকরাও। কৃষি বিভাগ বলছে আঙ্গুর চাষে বিভিন্ন সহযোগিতা করছেন তারা। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। বাঁশের মাচায় থোকায় থোকায় ঝুলছে রসালো আঙুর। সবুজ পাতার ফাঁকে ঝুলে থাকা নানা রঙের আঙুরের পরিচর্যায় ব্যস্ত কৃষক। ঝিনাইদহের মহেশপুর উপজেলার যোগীহুদা গ্রামের কৃষক আব্দুর রশিদের বাগানে গেলে দেখা মিলবে এই দৃশ্যের। সালে পরীক্ষামূলকভাবে ৮০টি সবুজ জাতের চারা রোপণ করে সফল হন এই কৃষক। পরে ২০২৩ সালে বাণিজ্যিকভাবে ৩ বিঘা জমিতে আঙুর চাষ শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অনলাইনের মাধ্যমে ভারত, চীন, ইতালি, ফ্রান্স ও স্পেন থেকে চারা সংগ্রহ করে ২২ জাতের প্রায় ৩০০ গাছ লাগান তিনি। আর চারা রোপণের ৮ মাসের মধ্যেই পাচ্ছেন ফলন। আঙুর বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। তার সফলতা দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন আঙুর চাষে। চিন্তা করলাম যে একটা আঙুর বাগান করা যায় কিনা বা ছোট পরিসরে আঙুরের চাষ করা যায় কিনা। আঙুরের বাগানের কথা শুনে আসছি, এসে আঙুর বাগানটা ঘুরে দেখছি। আঙুর চাষের প্রসার বাড়াতে অন্য কৃষকদের সহযোগিতার আশ্বাস দেন আব্দুর রশিদ। আঙুর চাষ করে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি। এইভাবে যদি আমরা আঙুর চাষের প্রসার ঘটাতে পারি বা বেশি করে করতে পারি, তাহলে আমার মনে হয় বিদেশ থেকে এই হাজার হাজার টন আঙুর আর আমদানি করা লাগবে না। আঙুর চাষে জৈব সারের প্রয়োগ বাড়ানোর পাশাপাশি সকল পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমরা যেসব আগ্রহী চাষি আমাদের কাছে আসছেন, তাদেরকে আমরা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি এবং এটাকে চাষাবাদের জন্য যে কারিগরি যে পরামর্শ সেটি আমরা দিয়ে চলছি। জেলায় আঙুর চাষে বেকার যুবকদের উৎসাহ দেয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনিদের সহায়তায় প্রয়োজনে ইসরায়েলে অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। স্থানীয় সময় রবিবার এক দলীয় সমাবেশে তিনি বলেন, দখলদাররা যেন ফিলিস্তিনিদের ওপর আর অন্যায় অবিচার করতে না পারে সেজন্য প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেবে আঙ্কারা। একই সাথে ইসরায়েলে অভিযানের আগে তিনি তুর্কি সামরিক বাহিনীকে আরও সুসংগঠিত হওয়ারও আহ্বান জানান। তবে কবে নাগাদ এবং ঠিক কী ধরনের হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন তা উল্লেখ করেননি প্রেসিডেন্ট এরদোয়ান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্মরণকালের ভয়াবহ দাবানল এখন নিয়ন্ত্রণের বাইরে। পুড়ে গেছে প্রায় 3,50,000 একর পাহাড়ি এলাকা। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এটি সবচেয়ে বড় দাবানল বলে জানিয়েছে রাজ্যের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট। দাবানলের কারণে বাড়িঘর ছেড়ে গেছে কয়েক হাজার মানুষ। দাবানল নিয়ন্ত্রণে দিন-রাত হেলিকপ্টার এবং বিমান থেকে ফেলা হচ্ছে পানি। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। আমেরিকার 50টি অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে উষ্ণতম স্টেট ক্যালিফোর্নিয়া। বাংলাদেশের মতো কয়েকটি দেশের সমান বিশাল এই রাজ্যে বছর জুড়েই থাকে প্রচণ্ড তাপদাহ, ফলে ঘন ঘন সৃষ্টি হয় দাবানল।
এবছর ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে চিকো শহরের কাছে ছড়িয়ে পড়েছে স্মরণকালের সবচেয়ে বড় দাবানল। এরই মধ্যে পুড়ে গেছে 3,50,000 একর এলাকা। বাড়িঘর ছেড়ে গেছেন 4,000-এরও বেশি বাসিন্দা। ধ্বংস হয়ে গেছে গুরুত্বপূর্ণ 1.5 শতাধিক স্থাপনা। একের পর এক এলাকা পুড়ে যাচ্ছে। অসংখ্য বাসিন্দাকে বাড়িঘর থেকে সরিয়ে দিয়েছি। বিপদ কেটে গেলে যত তাড়াতাড়ি সম্ভব তাদের নিরাপদে ফিরিয়ে আনবো। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যে এবারের দাবানলকে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে বড় দুর্যোগ বলছে অগ্নি নির্বাপক সংস্থা ক্যাল ফায়ার। আগুন নেভাতে অনেক বেগ পেতে হচ্ছে বলে জানান তারা। আমাদের 2,500 অগ্নি নির্বাপক কর্মী এই আগুনের সাথে লড়াই করছে, কিন্তু এত বড় দাবানল নিয়ন্ত্রণে আরো অনেক জনবল ও সরঞ্জাম প্রয়োজন। এখন আমরা রাস্তাগুলো পরিষ্কার করছি যাতে আগুন নেভানোর কাজ সহজ হয়। দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার ও বিমান থেকে ফেলা হচ্ছে পানি, কিন্তু বাতাসের কারণে তা ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। এর আগে 2018 সালে প্যারাডাইস শহরে ক্যালিফোর্নিয়ার সর্বকালের প্রাণঘাতী দাবানলে প্রাণ হারায় 85 জন। জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার বৈরী আচরণে এ ধরনের দুর্যোগ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। মধ্যপ্রাচ্যের পারমাণবিক অস্ত্র আবার উৎপাদনের হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি জার্মানি বা ইউরোপের অন্য কোথাও ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে মস্কো এই পারমাণবিক অস্ত্র উৎপাদনের পথে হাঁটবে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে নৌবাহিনীর কুচকাওয়াজে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় পুতিন বলেন, যুক্তরাষ্ট্র এই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে মধ্য এবং স্বল্প পাল্লার অস্ত্র মোতায়েন স্থগিত করা নিয়ে এর আগে গৃহীত চুক্তি থেকে সরে আসার কথা ভাববে মস্কো। ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয়ী হয়েছেন সমাজতান্ত্রিক পিএসইউভি পার্টির নেতা নিকোলাস মাদুরো। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো দেশটির ক্ষমতা ধরে রাখলেন তিনি। এদিকে ভোট গণনায় ব্যাপক জালিয়াতির অভিযোগ এনে ফলাফলকে চ্যালেঞ্জ করার কথা জানিয়েছে মাদুরোর মূল প্রতিদ্বন্দ্বী এডমন্ড গঞ্জালেস। দেশটির ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিলের প্রধান এবং মাদুরোর ঘনিষ্ঠ মিত্র এলভিস আমরোসো জানিয়েছেন, 80% ভোট গণনার পর দেখা গেছে মাদুরো 51.2% ভোট পেয়েছেন। এবারে পাটেক্স খেলার খবর। এগারো বছর পর আবারও এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপের পরের 2 আসরের আয়োজকদের নাম প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। 2025 এশিয়া কাপের আসর বসবে ভারতে, হবে টি20 ফরম্যাটে। আর 2027 সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশে আয়োজিত এশিয়া কাপ আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে। 1988 সালে প্রথম এশিয়া কাপের আয়োজক হয় বাংলাদেশ। এক যুগের বিরতি দিয়ে 2000 সালে দ্বিতীয়বারের মতো আসরটি বসে এদেশে। এরপর 2012, 2014 এবং 2016 সালে টানা 3 বার এশিয়া কাপ আয়োজন করে বাংলাদেশ। অস্ট্রেলিয়া সফরে দ্বিতীয় 4 দিনের ম্যাচে পাকিস্তান এ দলকে নাটকীয়ভাবে 5 রানে হারিয়েছে বাংলাদেশ এ দল। অধিনায়ক মাহমুদুল হাসান জয় দ্বিতীয় ইনিংসে 21 রানে 5 উইকেট নিয়ে ভেলকি দেখিয়ে অসাধারণ এক জয় এনে দেন। তাতে 2 ম্যাচের সিরিজ 1-1 সমতায় শেষ হয়। ডারউইনে 296 রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা পাকিস্তানের শেষ দিনে প্রয়োজন ছিল 160 রান, আর বাংলাদেশের দরকার ছিল 6 উইকেট। কিন্তু 3 রানে শেষ 3 উইকেট হারিয়ে 290 রানে গুটিয়ে যায় পাকিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশের 258 রানের জবাবে 179 রানে অল আউট হয়েছিল পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এ দলের সংগ্রহ 216 রান। এরপর পাকিস্তানের সঙ্গে 2টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। দলকে নেতৃত্ব দেবেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহতদের স্মরণে আগামীকাল একদিনের শোক পালনের ঘোষণা সরকারের। সাম্প্রতিক সহিংসতায় 150 জনের মৃত্যুর তথ্য জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আন্দোলনে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ। ডিবি অফিসে সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশ জাতিসংঘে মশকরা, মন্তব্য উচ্চ আদালতে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা স্বেচ্ছায় আন্দোলন প্রত্যাহার করেছেন, দাবি ডিবির। দ্রুতই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট। মেট্রো রেল এবং এক্সপ্রেসওয়ে চালু না থাকায় নগরবাসীর চরম ভোগান্তি। এবং পোশাক খাতে 4 দিনে ক্ষতি 6,500 কোটি টাকা। ক্রেতাদের আস্থায় ফেরানোই বড় চ্যালেঞ্জ বলছেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।